মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওসমান হাদি। এরপর নাকি একে একে জুলাইয়ের পরিচিত মুখগুলোকে মুছে ফেলা হবে। তো এরপর কার পালা? হাসনাত সার্জিসরা কি নিরাপদ এই নতুন বাংলাদেশে? আমাদের সামনে এখন জ্বলন্ত প্রশ্ন, গণতন্ত্রের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা এবং ভিন্নমত প্রকাশের অধিকার কি কেবলই কথার কথা হয়ে থাকবে, নাকি এই অস্থির পরিস্থিতির সুযোগে একটি মহল তাদের নীল নকশা বাস্তবায়ন করে চলেছে? জুলাই আন্দোলনের নেতাদের একে একে নীরব করে দেওয়ার যে মাস্টার প্ল্যান চলছে বলে আমরা আশঙ্কা করছি, সেই আশঙ্কা কি ভিত্তিহীন? কি বার্তা দিচ্ছে হাদির মাথার গুলি? এই মুহূর্তে দেশের রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে সবচেয়ে আলোচিত এবং নিঃসন্দেহে সবচেয়ে উদ্বেগজনক ঘটনা হল ওসমান হাদির উপর বর্বরোচিত হামলা। ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। তার শরীরে লেগে থাকা গুলি আর ঝরে যাওয়া রক্ত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভিন্নমতের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার খেলাটা হয়তো কেবল শুরু হলো। ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন, তিনি জুলাই আন্দোলনের একজন পরিচিত মুখ, একজন নেতা যিনি সাহস করে প্রকাশ্যে দাঁড়িয়েছিলেন। আর তার এই পরিণতি কি অন্যদের জন্য একটি শীতল বার্তা নয়? জনমনে এখন তীব্র আতঙ্ক বিরাজ করছে। এরপর কার পালা? এই আতঙ্ক আরো ঘনীভূত হচ্ছে যখন সাংবাদিক জাওয়াদ নির্ঝর বললেন, পরিচিত মহলে 25 দিন আগে কয়েকজনের কাছে ওসমান হাদি এবং কন্টেন্ট ক্রিয়েটর কাফির নম্বর খুঁজছিল ফয়সাল। এরই মধ্যে হাদি গুলিবিদ্ধ। এরপরেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে এই খবর চাউর হয়েছে যে হাদির পর সিরিয়ালে আছেন কাফি। এই ধরনের গুঞ্জন বা সিরিয়াল টার্গেটের ধারণা জনমনের নিরাপত্তাহীনতা এবং ভীতি সৃষ্টি করছে। যদি এই গুঞ্জন সত্য হয়, তবে এর অর্থ দাঁড়ায় জুলাই আন্দোলনের নেতাদের, যারা স্বতঃস্ফূর্তভাবে জনগণের মাঝে সচেতনতা তৈরি করছেন, তাদের একে একে সরিয়ে দেওয়ার এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যান চলছে। এটি কি কেবল নেতাদের নিস্তব্ধ করে দেওয়া, নাকি এর লক্ষ্য আরো গভীরে, পুরো আন্দোলনকেই শিকড় শুদ্ধ উপড়ে ফেলা, যাতে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আর কেউ মাথা তুলে দাঁড়ানোর সাহস না পায়? এই সহিংসতা এবং টার্গেট করার বিষয়টি অত্যন্ত উদ্বেগের, কারণ এটি সরাসরি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং বাক স্বাধীনতার উপর আঘাত হানছে। যে কোনো রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের নেতাদের উপর আঘাত, তা সরাসরি বা পরোক্ষ যাই হোক না কেন, ভিন্ন মতকে স্তব্ধ করার একটি কৌশল হিসেবেই বিবেচিত হতে পারে। আর এমনটি হলে আমরা কোন ধরনের গণতন্ত্রের দিকে আসলে এগিয়ে যাচ্ছি? নিরাপত্তার প্রশ্ন ও রাষ্ট্রীয় ব্যর্থতা। হাসনাত সার্জিস সহ জুলাই আন্দোলনের অন্যান্য নেতারাও প্রকাশ্যেই তাদের ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন। তাদের মতো নেতাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এর মধ্যেই। ওসমান হাদির উপর গুলি চালানোর পর এই মুহূর্তে সেই নিশ্চয়তা কে দেবে যে তাদের দিকে তাক করে কোনো বন্দুক প্রস্তুত হচ্ছে না? তাদের মতো নেতারা যারা সমাজের চোখে আলো দেখানোর চেষ্টা করছেন, তাদের যদি এমন নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, তবে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে? সাধারণ নাগরিকের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করার প্রধান এবং একচ্ছত্র দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এক্ষেত্রে জুলাই আন্দোলনের মতো জনসচেতনতামূলক কাজে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের উপর যদি সুনির্দিষ্ট হুমকির আশঙ্কা থাকে, তবে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত হবে স্বপ্রণোদিত হয়ে তাদের অনুরোধের ভিত্তিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা। বন্দুক প্রস্তুত নয়, এই নিশ্চয়তা কেবল সরকার এবং রাষ্ট্রের নিরাপত্তা প্রতিষ্ঠানই দিতে পারে। কিন্তু যখন কোনো ব্যক্তি প্রকাশ্যে বা অপ্রকাশ্যে হুমকি দেন এবং রাষ্ট্র যথাযথ পদক্ষেপ নেয় না, তখন সেই নিশ্চয়তা প্রশ্নবিদ্ধ হয় আর মানুষের বিশ্বাস তলানিতে গিয়ে ঠেকে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের মধ্যে আস্থা ফেরাতে হলে এই ধরনের সহিংস ঘটনার তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহি অত্যাবশ্যক। যদি তদন্ত পক্ষপাতমূলক হয় এবং দীর্ঘসূত্রিতায় আটকে যায়, তখন তা কেবল নিরাপত্তা শঙ্কাই বাড়াবে না, বরং নির্বাচন প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থাও কমিয়ে দেবে। নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র যদি ব্যর্থ হয়, তাহলে এর চেয়ে বড় রাষ্ট্রীয় ব্যর্থতা আর কি হতে পারে? দেশের খারাপ অবস্থা বনাম 12ই ফেব্রুয়ারির নির্বাচন। এখন সবচেয়ে বড় প্রশ্ন,
এমন পরিস্থিতিতে 12ই ফেব্রুয়ারির নির্বাচন কিভাবে সুষ্ঠু হতে পারে? এই নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করতে হলে কিছু মৌলিক পূর্বশর্ত পূরণ করতে হয়, যা এই মুহূর্তে দৃশ্যমান নয়।